হ্যালো, আমার সব ঠিকঠাক আছে। আমি স্টার্ট করব, এটা আমাকে দয়া করে কেউ কমেন্ট বক্সে জানিয়ে দিন। নমস্কার শ্রদ্ধেয় নিলয় চৌধুরী দাদাভাই। সব ঠিক আছে তো? একটু জাস্ট কমেন্টে বলে দিন সব ঠিক আছে। আমাকে শোনা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড ঠিক আছে, সাউন্ড ভিজিবল হচ্ছি। শিমলি দিদিভাই চলে এসছেন। আমি তোমার অনুজা, সত্যি খুব ভালোবাসি এবং শ্রদ্ধা করি তোমাদেরকে। আমি খুব খুব আনন্দিত, আপ্লুত আজকে। হ্যাঁ, সব ঠিক আছে, শুনছি, দেখছি, ঠিক আছে। তবে দিদিভাই, যদি আপনি বলে দিন যে আমি স্টার্ট করব কি না, না একটু ওয়েট করব। যদি বলে দিন যে এখন শুরু করব, তাহলে আমি শুরু করে দেব। কারণ ভিউয়ার্স তো এখনও সেরকম নয়। আমার মনে হয় 5 মিনিট অপেক্ষা করা প্রয়োজন আছে। শুভ সন্ধ্যা সকলকে। যে 4 জন এসছেন তাদেরকে জানাই শুভ সন্ধ্যা আমার। নটা 5 বাজে। দিদিভাই কি করব, শুরু করব না একটু অপেক্ষা করব? আস্তে আস্তে আবার আপনি শুরু করুন। হ্যাঁ, ঠিক আছে দাদাভাই, আমি শুরু করব এবার। শুভ সন্ধ্যা, নমস্কার আমার। আজকে দুর্নিবার সাহিত্য পরিষদ থেকে সাপ্তাহিক কবিতার লাইভ অনুষ্ঠানে এখানে উপস্থিত সকল সম্মানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গদের, কবি, লেখক যারা আছেন, সকলকে আমার, পাঠক, দর্শক সকলকে আমার শুভ সন্ধ্যার শুভেচ্ছা, শ্রদ্ধা, ভালোবাসা এবং সাদর সম্ভাষণ। আজকে এই লাইভ অনুষ্ঠানে যারা আমার সঙ্গে রয়েছেন তাদের জন্য তো আমার শুভকামনা, শুভেচ্ছা আছেই, এবং আগামীতেও যারা এই অনুষ্ঠানটি দেখবেন তাদের জন্য রইল আমার অনেক ভালোবাসা এবং গুরুজনদের প্রতি আমার শ্রদ্ধা। তো আজকে দুর্নিবার সাহিত্য পরিষদ থেকে এটি প্রথম লাইভ আমার। তো আমার মনে হয় আমার একটু পরিচয় দেওয়া প্রয়োজন আছে, কারণ যখন ভালোবাসার মাখামাখি করতে হয় তখন একটু প্রয়োজন হয়, এটা আমার ধারণা। তো সকলকে নমস্কার। সুমিতার, আমি আসামের করিমগঞ্জ জেলায় থাকি,
পেশায় আমি সরকারি কর্মরতা। এই যে শারদে লেখা হয়েছে আমি কবি, আমার ভীষণ লজ্জা হয়। আমি কবি টবি কিছুই নই। আমি বাংলা ভাষাকে, মাতৃভাষাকে ভালোবেসে দুটি লাইনে মাত্র লেখার চেষ্টা করি, এর থেকে বেশি কিছু নয়। তো ওইটুকুই। তো অনুষ্ঠানের প্রারম্ভে আমি দুর্নিবার সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় নিলয় চৌধুরী মহাশয় এবং শিমলি দিদিভাইকে কৃতজ্ঞতা জানাই। আপনাদের উভয়ের প্রতি আমার শ্রদ্ধা, শুভেচ্ছা। আপনারা এভাবেই ভালো থাকবেন যুগলদয়। খুব ভালো লাগে আপনাদের। তো শুধু দিদিভাই আর নিলয় দাদাভাইকে কেন, আজকে যারা দুর্নিবার সাহিত্য পরিষদের পরিচালনায় রয়েছেন তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা। কেননা আজকে আপনারা যারা এই লাইভে আসছি তারা কিন্তু ঠিক সরাসরি দর্শকদের সঙ্গে আমাদের আপনাদের মনের ভাব আমরা কি করতে পারি, প্রকাশ করতে পারি তো এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে। তো ওনাদের সহযোগিতা না থাকলে সত্যি এটা করা সম্ভবপর হয়ে উঠতো না। তার জন্য আমি যারা পরিচালনায় রয়েছেন এই সুন্দর সন্ধ্যা, এইভাবে একটা সুন্দর সন্ধ্যা উপহার দেওয়ার জন্য, পরিচালনা করার জন্য আমি ওনাদেরকেও কৃতজ্ঞতা জানাই। তো এবার আমি অনেকেই এসছেন এবং 9:10 হতে চললো। তো আমি অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন চেষ্টা রাখছি। তো কোনো সাহিত্য অনুষ্ঠানের প্রারম্ভে কবি প্রণাম দিতে হয়। তো কবি প্রণাম আমি জানাচ্ছি আমাদের সাহিত্য জগতের সেই দুই মনীষী, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের, আমার প্রাণের কবি কাজী নজরুল ইসলামের চরণ যুগলে আমার সশ্রদ্ধ নমন। এবং আজকে আমি আমার স্বরচিত একখানি কবিতার মাধ্যমে আমি সাহিত্য জগতের সকল কবিদের প্রতি আমি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার একখানি ক্ষুদ্র প্রয়াস রাখব। খুব রিসেন্ট আমাদের 20 ক্যানভাস বলে এখানে কাব্যের মূলক উন্মোচন হয় সম্পাদিকা জ্যোতিকা দাসের সম্পাদনায়। তো আমি সেই কাব্যগ্রন্থ থেকে প্রকাশিত আমার একখানি কবিতা, স্বরচিত কবিতা এবার পাঠ করতে চলেছি। কবিতা অমর মিত্র, কলমে আমি সুমিতা। শূন্য থেকে শুরু মহাশূন্যের দিকে, সিন্ধুপথে যাত্রা বিচিত্র ফসল অভিজ্ঞতার, কবিমন বিশ্বমননের কারখানা। বহুকৌণিক মাত্রার শিল্প জীবনে মিশে যায়, স্বপ্ন কল্পনা কত ভ্রম, রং বেরঙের কালির আঁচড়ে হয় কত গল্প। মনবুনুনে কল্পনা করে বিস্তীর্ণ মাঠ, মেলা কত নগরদোলা। বর্তমান থেকে অতীত, নারী পুরুষ, ছবি তার কালির আঁচড়ের লুকোচুরি খেলা। বর্তমান অতীতের ইতিহাসের যাত্রা ভবিষ্যতের পানেও। আঁকা হয় শিল্পের স্বর্গরাজ্য, নিসর্গ প্রকৃতি, চাষি জীবন থেকে গ্রামীণ রাজনীতি। এসবই কবি মননের চরাচর, ছবি মনন গ্রন্থে সাজানো বিন্দু বিন্দু মণিমুক্তার সমাহার। চেতনে অবচেতনে নেই কোনো ঈর্ষার আসর, সময়ের শক্তিশালী ইতিহাস। তাই তো রবি, নজরুল, সুকান্ত, শরৎ, অমর মিত্র সত্যের জগতে বাস্তব আর পরাবাস্তবতার। ধন্যবাদ। সত্যি কবি মন বিশ্বমননের কারখানা। আমরা যারা
কবি মনোবৃত্তি পোষণ করি। হ্যাঁ, আমরা শুধু কবি মনোবৃত্তিই পোষণ করতে পারি, কেননা কবি বলার মতো দুঃসাহস তো আমাদের নেই বলুন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এত বড় মাপের কবি, উনিই নিজেকে কবি বলতে দ্বিধাবোধ করতেন। ওনার কাছে আমরা তো পিঁপড়ে সমতুল্য, তাই না? তো আমরা যারা কবি মনোবৃত্তি পোষণ করে থাকি, তো ওনারা কিন্তু পার্থিব সকল কিছুর ঊর্ধ্বে হয়ে থাকি, তাই না? কবিদের দ্বন্দ্ব একেবারেই মানায় না, মানায় বিনয়ের সঙ্গে সমঝোতা করতে, বিনয়ের সঙ্গে একে অপরের প্রতি শ্রদ্ধা মনোভাব পোষণ করতে। কিছু বেশি বাড়াবাড়ি করছি, জ্ঞান দিচ্ছি, আমাকে ক্ষমা করবেন যদি আমি ছোট মুখে বড় কথা বলে থাকি। তো এবার কবি প্রণাম হয়ে গেল, তো এবার আমি চলে যাব। এই মাসটি ফেব্রুয়ারি মাস, তাই না? তো ফেব্রুয়ারি মাসটি আমাদের গৌরবের আন্তর্জাতিক মাতৃভাষার মাস। ফেব্রুয়ারি মাস রাষ্ট্রভাষা বাংলা এই স্লোগানের মাস। বীর বাঙালি জাতির অঙ্গীকারের মাস, বাঙালি জাতির অধিকার আদায়ের মাস। ফেব্রুয়ারি মাস আত্মত্যাগের মাস। ফেব্রুয়ারি মাস মায়ের ভাষাকে সম্মান জানানোর মাস। এ মাস ও আর রস্যই দীর্ঘই এর মাস। পরাধীনতার শিকল খুলে ফেলার মাস। একজন বাংলাভাষী হিসেবে সগৌরবের সঙ্গে আমি মাতৃভাষা উচ্চারণ করে আমি সকল ভাষা শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি। তো চলে যাই এবার আমি আমার পরের প্রতিবেদনে। আমার এবারের নিবেদন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে। আমার স্বরচিত আরেকখানি কবিতা, লহুমাখা মাতৃভাষা। জানি না আমার কবিতাগুলো কবিতা হয় কি না, সেটা আপনারা নির্বাচন করতে পারবেন, আপনারা মন্তব্য করতে পারবেন যে, কিন্তু আমি খুব একটা মনে করি যে জাস্ট একটু লেখার চেষ্টা করি, এর থেকে বেশি কিছু নয়। কবিতা লহুমাখা মাতৃভাষা, কলমে আমি সুমিতা। বরাকের 11 শহীদের মহিয়ান জয়গাথা শুধুই উদযাপনের মধ্যে নেই কোনো সার্থকতা। আছড়ে মুছড়ে গিয়েও কেন খোকারা ওই আশার আকাশেতে তাকিয়ে শেষ করেছিল লহুমাখা হৃদয়টা। ওরে চোখ মেলে দেখো হে বাংলা ভাষী, শহীদের আরাধনায় শুধুই ছিল অস্তিত্বের শশী। লহুমাখা হাতে কি ছিল তাদের প্রাপ্তি? রুদ্ধ দ্বার ভেদে মাতৃভাষার ভজন পূজন বিশ্বব্যাপী। তেজস্বী পরাণের বিজয় নিশান আজ অনন্তে উঠছে কি জীবন্ত সংগ্রাম। প্রথম মা বলা শব্দের নিষ্ঠার নিশান কেবলই ছিল তাদের বিজয়ের রাজকীয় সম্মান। ধন্যবাদ। আমি যেখানে রয়েছি, আমি তো বলেছি আমি করিমগঞ্জ জেলায় আছি, আসামের। আমি যেখানে রয়েছি সেটা বরাক উপত্যকা, বরাক নদীর তীরে অবস্থিত। তো 1961 সালে বরাকে মাতৃভাষার মান রক্ষার্থে এবং দাপ্তরিক ভাষা অসমিয়াকে মানতে পারেনি বরাক উপত্যকাবাসী। আসামের লোকাল ল্যাঙ্গুয়েজ বা জাতীয় ল্যাঙ্গুয়েজ হচ্ছে অসমিয়া। তো শুধু বরাক উপত্যকায় বাংলা ভাষা চলে। তো 1961 সালে এটাই হয়েছিল যে বরাকেও অসমিয়া মানতে হবে, তো বরাকবাসী সেটা মানতে পারেনি। তো তখন সেই প্রতিরোধ করার জন্য অনেকেই দাঁড়িয়ে এসেছিল। তো সেই দাপ্তরিক ভাষা অসমিয়ার বদলে বাংলাকে অটুট রাখতে বরাকের 11টি প্রাণ রক্তে রঞ্জিত করেছিল। সেই 11 শহীদদের প্রতি রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধার্ঘ্য। তো এবার আমি চলে যাই আরেকখানি
বরাকের শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে আরেকটি কবিতার মাধ্যমে আমার প্রিয় দিদিভাই, বড় দিদির একখানি কবিতা, যিনি বিশ্ব বাংলা সাহিত্য নিকেতনের প্রতিষ্ঠাতা জ্যোতিকা দিদিভাইয়ের একখানি কবিতা আমি পাঠ করব এবার। 19-এর কথা, কলমে জ্যোতিকা দাস। পূর্বের উদয়কুণ রক্তে লাল অসংখ্য মালায়, ভোরের কলকাকলির মরদেহ শানিত আগুন তখন। 19-এর ডালে যেদিন রক্তকলা শিমুল রঙিন, একই সাথে বরাকের পাড়ে খেলেছিল মত্ত ফাগুন। মৌন ভরে বিপ্লবের হাতে কড়ির প্রথম পালায়, পেটের আগুনে পথে খড় কুটিয়ে নিতে ব্যস্ত। ডাক পড়ে মায়ের পতাকা তুলে নিতে হবে হাতে। মেতেছিল ঠিক লাল রঙের নেশায় ওরা কেউ, মহুয়া নেশায় ডুব দিয়েছিল শিলচরের পাথর পথেই। ওরা পায়নি দুমুঠো ভাতের অঙ্গীকারের ছাড়পত্র। এখনো 19 আসে, ফিরে যায় খুঁজে ফিরে ছন্দ। বরাকের জলে আবার নীল হয়ে ছোটে আমৃত্যু প্রবন্ধ। এখনো পায়নি ওদের দাবি ন্যূনতম অগ্রাধিকার। কমলা, কুমুদ, চণ্ডী, সুনীল, সুকুমল, শচীন্দ্র আর সত্যেন্দ্র, কানাই, হিতেশ, তরুণী, বীরেন্দ্র। 19 আমার, 19 তোমার, বাঙালির হৃদয়ের ভাষা। লক্ষ প্রাণের সোপানে লেখা থাক 19-এর প্রত্যাশা। সত্যি দিদিভাইয়ের কবিতাগুলো পাঠ করলে শরীরের রক্ত একেবারে গরম হয়ে ওঠে, নিজের থেকেই কবিতাগুলো বেরিয়ে চলে আসে। তো আজকে দিদিভাইয়ের এই কবিতায় আমাদের বরাকের 11 শহীদের নাম উচ্চারিত হলো, যাদের আত্মহুতির বদলে আসামে বরাকভাষী বরাকের বাংলার মান অটুট রাখতে সক্ষম হয়েছিল। তো পরের প্রতিবেদনে যাচ্ছি এবার আমি আবার আমাদের দুর্নিবার সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় নিলয় চৌধুরীর একখানি কবিতা এবার আমি পাঠ করতে চলব। দাদাভাই আছেন হয়তো, আপনি যেভাবে কবিতাখানি লিখেছেন আপনাকে কুর্নিশ জানানোর মতো, কিন্তু আমি হয়তো সেই অনুভূতিতে আপনার কবিতাখানি পাঠ করতে পারবো না। তার জন্য যদি কিছু ভুল ত্রুটি হয় আমায় ক্ষমা করবেন ছোট বোন হিসেবে। আমি জানি ভালোবাসায় আপনি আমাকে ক্ষমা করে দেবেন। এবারের কবিতা মৃত্যুঞ্জয়ী ভাষা আমার, কলমে নিলয় চৌধুরী। মৃত্যুঞ্জয়ী ভাষা আমার, আমি আজ ভাষার কথা বলবো, আমি আজ কবির কথা বলবো। আজ আমি কবিতার কথা বলবো, বিশ্বময় চর্চা হবে আমার বাংলা ভাষা। কবি, ভয় পাওয়ার কিছুই নেই, কলম ধরো শক্ত হাতে, কলম চলুক। মাঠের কৃষক, তাঁতের শ্রমিক, কারখানায় জ্বলন্ত আগুনের তাপে পোড়া ওই শরীরের কুচকুচো কালো আমার ভাইয়ের জন্য। কলম চলুক বুড়ো ঠাকুমা থেকে কলসি কাঁখে জল আনা গায়ের বধূর জন্য। কলম চলুক আমার অষ্টাদশী প্রেমিকার জন্য। কলম চলুক আমার জন্মদাত্রী মায়ের জন্য। গ্রাম থেকে শহর, অলিতে গলিতে ভাসিয়ে দাও আমার ভাষা। কবিতা ছড়িয়ে দিতে হবে প্রতিটি ঘরের বৈঠকখানা থেকে রান্নাঘরে। শুধুমাত্র ভাষার জন্য যুদ্ধ আমাদের মতো আর কেউ করেনি। ভাষার জন্য প্রাণ আমাদের মতো কোনো জাতিকে দিতে হয়নি। আমরা বাঙালি, গর্বিত বাঙালি, বিজয়ী বাঙালি। এ আমার রবীন্দ্রনাথের ভাষা, এ আমার নজরুল, জীবনানন্দ, জসিমউদ্দিন, ভাসানী, মুজিবুর, ধীরেন্দ্রনাথ দত্তের ভাষা। এ আমার
শামসুর রহমান, হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ, মহাদেব সাহা, নির্মলেন্দু গুণ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদারের ভাষা। ভয় পাওয়া কিংবা হতাশ হবার কোনো জায়গা নেই। আমার কবিতায় লড়াই সরাসরি। এখানে কোনো আপোষ নেই, কোনো সমঝোতা নেই। এখনো কোকিল ডাকে, এখনো মাঝি দাঁড় বায়, লাঙল চলে মাঠে, সবুজে সবুজে ভরে ওঠে মাঠের পর মাঠ। সন্ধ্যায় প্রদীপ জ্বলে, মসজিদে আজান হয়, নামাজ হয়। সারা বিশ্বের বাঙালি এখনো মায়ের ভাষায় কথা বলে। তবে আর ভয় কিসের? সাহস রেখে কলমে আনো জোর, ভরে দাও পাতার পর পাতা কবিতায়, পদ্যে কিংবা গদ্যে। আমি ভীষণ রকম আশাবাদী। আমার ভাষাকেই ইংরেজ শাসকেরা মেনে নিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। আমার ভাই আজও গায় বাউল, শরীয়তি, মারফতি, হাসান রাজার গান। আমার গড়ের মাঠে লক্ষ মানুষের সামনে ভিন্নভাষী প্রধানমন্ত্রী দুই শব্দ বাংলা বললে নিজেকে গর্বিত মনে করে। আমার স্থির বিশ্বাস, আমার ভাষার মৃত্যু নেই। আমার ভাষার মৃত্যু নেই যতদিন বেঁচে থাকবে একটি বাঙালি প্রাণ। কবি, কলম ধরো, কবিতায় কবিতায় ভরিয়ে দাও এ বিশ্ব সংসার। আমার ভাষা চির অম্লান, চিরজীবন্ত, মৃত্যুঞ্জয়ী। আমি বাঙালি, বাংলা আমার ভাষা। আমার ভাষা দুর্নিবার, আমরা দুর্নিবার। আমি সত্যি বাঙালি হিসেবে গর্বিত বোধ করছি এবং দাদাভাই যে এই মহান অনুভূতিতে কবিতাখানি রচনা করেছেন, আমি অভিভূত হলাম কবিতাখানি পাঠ করে। যদিও আমি সেভাবে পাঠ করতে পারি না, তবুও চেষ্টা করেছি। দাদাভাইকে আমি কুর্নিশ জানাই এমন রচনা, অনবদ্য রচনা করার জন্য। একটু কমেন্ট দেখব এবার। নেটের সমস্যার জন্য পুরোপুরি উপভোগ করা গেল না, তবুও আয়োজকদের সাধুবাদ জানাই। হ্যাঁ, রিসেন্ট খুব নেটের সমস্যা হচ্ছে, এটা সত্যি। তো এবার হয়ে যাক কিছু অন্য স্বাদের। অন্য স্বাদের কেন বললাম, দাদাভাই এই কবিতায়, মৃত্যুঞ্জয়ী ভাষা আমার এই কবিতায় লিখেছেন যে, বললেন তো যে এখনো কোকিল ডাকে, মাঝি দাঁড় বায়, সবুজে সবুজে ভরে ওঠে মাঠের পর মাঠ। তো দাদাভাইয়ের এই কবিতা পাঠ করতে করতে আমারও খুব ইচ্ছে হলো যে সবুজ ধান খেতে চষে বেড়াবো। আমরা ছেলেবেলায় আমাদের গ্রামের বাড়িতে যেতাম। সত্যি, যদিও আমি নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়েছি, তবুও যখন পুজোর ছুটি, তারপর মকর সংক্রান্তির ছুটি এগুলো হতো, তখন আমাদের সেই পুরনো গ্রামের বাড়িতে সকল জ্যাঠতুতো খুড়তুতো ভাই বোনেরা একসঙ্গে হওয়ার জন্য পাগল হয়ে থাকতাম। যাওয়ার পর শুধু ধান খেতে চষে বেড়াতাম, এই গাছে সেই গাছে, খুব হুল্লোড় করতাম। তো আজকে যখন এই কবিতা দাদাভাইয়ের কবিতা আমি পাঠ করেছি, আমার সেই অনুভূতি কাজ করেছিল, আমার ভেতরটা খুব মোচড় দিয়ে উঠেছিল। তো সেই অনুভূতিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার স্বরচিত একখানি কবিতার মাধ্যমে। কবিতা স্মৃতিচারণ। পিঁপড়ে যেমন প্রাণে বাঁচে তোতা পাখির পাতায়, আমিও শুধু থাকতে চাই তোদের ভালোবাসার খাতায়। ভালোবাসার দাড়ি পাল্লায় চাই না হতে বোঝা, শুধু ভালোবাসার ভেলায় যেন পাই তোদের দেখা।
টাইম মেশিনে ফিরে আবার অতীতকে চাই চষতে, সুপুরির ভেলার গাড়ি ইচ্ছে করে আবার তোদের সাথে চড়তে। করবীর বীজে খেলতে চাই, ধানের খেতে চষতে চাই, পুরনো বাড়ির জামের ডালে পা ঝুলিয়ে বসতে চাই। সরি, একটু ইন্টারাপ্ট হয়ে গেল। আজকে আসলে শিমলি দিদি ভাই আমাকে বলেছেন আসার জন্য। আমি ভীষণ ব্যস্ত, তবুও এই ব্যস্ততার মধ্যে আমাদের এখানে ইলেকশনের ডিউটি চলছে, এর মধ্যেও আমি নিজেকে মানা করতে পারিনি দিদিভাইকে, তার জন্য হয়তো একটু গুছানোর হয়ে গেছে। একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, তার জন্য আমি আবার চলে আসবে। তো আবার শুরু করছি কবিতাখানি, কিছু মনে করবেন না। কবিতা স্মৃতিচারণ। পিঁপড়ে যেমন প্রাণে বাঁচে তোতা পাখির পাতায়, আমিও শুধু থাকতে চাই তোদের ভালোবাসার খাতায়। ভালোবাসার দাড়িপাল্লায় চাই না হতে বোঝা, শুধু ভালোবাসার ভেলায় পাই যেন তোদের দেখা। টাইম মেশিনে ফিরে আবার অতীতকে চাই চষতে, সুপুরির ভেলার গাড়ি ইচ্ছে করে আবার তোদের সাথে চড়তে। করবীর বীজে খেলতে চাই, ধানের খেতে চষতে চাই, পুরনো বাড়ির জামের ডালে পা ঝুলিয়ে বসতে চাই। তাতে আবার ভৃত্য কুমড়ো বাচর বকুনিটাও খেতে চাই। আমাদের সেই মহাদেব বাড়ির জলপাই আর পুবের টিলার আমলকির খুঁজে পায়ে হাজার কাটা বিঁধতে চাই। চাই 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 কত কিছুরই ইচ্ছে তাই, আমি শুধু তোদের ভালোবাসার ভেলায় ভাসতে চাই। সত্যি যে দিনগুলো যায়, সে দিনগুলো আর ফিরে আসে না, স্মৃতির মণিকোঠায় লুকিয়েই থাকে। তো যেহেতু ভালোবাসা নিয়ে কথা চলছে, ভালোবাসা যখন এসেই গেল, তো হয়ে যাক এবার কিছু ভালোবাসার কবিতা। এবারের কবিতা, এখানে উনি আছেন আমাদের সকলের প্রিয় দুর্নিবার সাহিত্য পরিষদের পরিচালনার একজন বিশিষ্ট ব্যক্তি, ওনার কবিতা আমি পাঠ করতে চলেছি এবার। কবিতা ঘুমোতে চাই, কলমে ত্রিদীপ রায়দেব। স্বর্ণদ্বারে রুদ্ধ মানব মনের মণিকোঠায় আমার এ লেখা কারো অনুকম্পা ও ভালোবাসার প্রত্যাশা করে না। সমস্ত শক্তি দিয়ে হৃদয় থেকে বিষাদের পর্দা সরিয়ে দিলেও উকি দেয় না আর আশার আলো মন আকাশে। নিয়ন আলোর চাকচিক্য এ শহরে তোমার অবাধ বিচরণ দেখে নিজেকে আড়াল করে নিয়েছি অনেক আগেই। চার দেওয়ালের মাঝে আমার অব্যক্ত আবেগ নিকোটিনের ধোঁয়ায় এখন আত্মহত্যা করে। জানো সুমনা, এখন ঘুমের ওষুধ খেয়েও চোখে ঘুম আসে না। শত চেষ্টা করেও দু চোখের পাতা এক করতে পারি না। মুরগ ডাকা ভোরের অপেক্ষা করতে হয় না আগের মতো। কখন যে রাত শেষে ভোর হয় বুঝতেই পারি না। অনিন্দ পুষ্প পাপড়ির মতোই জন্মেছিল আমার ভালোবাসা, তোমার অবহেলায় রস ফুটিত হওয়ার আগেই অকালে ঝরে গেছে।
স্বপ্নের অনুভূতিগুলো যেন ভাষাহীন হয়ে গেছে। বোবা কান্নায় চোখের অশ্রু অনেক আগেই শুকিয়ে গেছে। আমি জানি আমার কথাগুলি তোমার কাছে এখন পাগলের প্রলাপ বলে মনে হবে, তাতেও আমার কোনো আফসোস নেই। ভালোবেসে যে হারায় একমাত্র সেই বোঝে হারানোর কি ভীষণ যন্ত্রণা। জানো সুমনা, বিধাতাও আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। প্রতিদিন দুহাত তুলে প্রার্থনা করি একটা লম্বা ঘুমের আশায়। আজও আমি পুরোই ক্লান্ত, দুঃখ ভারাক্রান্ত এই মন। বিরহ জ্বালায় প্রচণ্ড মানসিক চাপের দুর্বলতা দেহে বাসা বেঁধেছে। হে বিধাতা, এমন একটা ঘুম চাই যে ঘুমে আমি এই অসহ্য যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পাই। দাদা ভাই, আমার কিছু বলার নেই। আমি একটা কথাই বলবো, জাস্ট অসম। অনবদ্য যন্ত্রণার উপাখ্যান কবিতাখানি আমি বাকরুদ্ধ। এর থেকে বেশি বলার মতো আমার কিছু নেই। ভীষণ খুশি হলাম প্রিয় কবি। হ্যাঁ, প্রিয় কবি তো আমি আপনার ছোট বোনের মতোই। বোন বললে আরও বেশি খুশি হতাম। আপনারা এখানে যারা রয়েছেন তারা অনেকেই হয়তো সাহিত্য জগতের খুব নামি দামি কবির কবিতা পাঠ শুনতে চান, যেমন বিশ্বকবি জীবনানন্দ, জসিমউদ্দিন, বনলতা সেন। কিন্তু জানেন তো, এই যে প্রতিষ্ঠানগুলো লাইভগুলোতে আমাদের নিয়ে আসে, আমরা কিন্তু সকলেই অপরিচিত মুখ। এই অপরিচিত মুখগুলোকে পরিচিতি দেবার একটা সুন্দর প্রয়াস। তো আমার মনে হয় সেখানে নামি দামি কবিদের কবিতা তো পাঠ সর্বদাই হয়, ওনারা গুণীজন। কিন্তু এই অনুষ্ঠানগুলোতে যদি অনামি, আমিও অনামি, এদের কবিতাগুলো পাঠ হয় না, তো ঠিক কিছুটা পরিচিতি ঘটে ওনাদের। তো এইভাবেই আমি কিছু কবিতা নিয়ে এসেছি। তো এবার আমার এক খুব স্নেহ করি আমার ছোট ভাই, সে বাংলাদেশে থাকে। ওর কবিতাখানি আমার খুব ভালো লাগে। তো ওর কবিতা এবার আমি পাঠ করব। কবি রাজন দেবনাথের কবিতা। খুঁজি তোমায় আপন মনে, তব নাম শ্রবণে নিঃসঙ্গ একাকী বস্ত্রহীন করে পাঠিয়ে দিয়েছ অপরূপ সাজে সজ্জিত ভুবনে। যুগ যুগ ধরে ধ্যানে জ্ঞানে শয়নে স্বপনে সুন্দর সৃষ্টি ভুবনে আজও খুঁজি তোমায় আপন মনে। অনেকটা পথ পেরিয়ে তৃষ্ণার্ত হয়ে কাতর দৃষ্টিতে আজ তাকিয়ে আছি ওই পন্থ পানে। ক্ষণিক সময়ে যায় না ভুলা তব মায়াবী কণ্ঠে ডাক, স্পর্শ অনুভব করে বেড়াই নীরবে প্রাণে। উত্তপ্ত মরুর বুক পাঁজরে বিদীর্ণ মনে প্রাণে নিস্তব্ধ হয়ে অসীম আশায় পড়ে আছি ঢলে। মধু মিশ্রিত শব্দমালায় আদর স্নেহ মেশানো মিষ্টি বাক্য দিয়ে সুমধুর কণ্ঠে ডাকবে বলে। তবু অসীম হৃদয়ে নিবিড় ভাবনায় গোপনে আপন জানিয়া দিয়েছ হাসি মুখে মম স্থান। পবিত্র মৃত্তিকায় নীল আকাশে স্নিগ্ধ বাতাসে উষ্ণ অনলে শীতল জলে মিশেছিল প্রাণ। আখি জলে ফুটিয়ে পুষ্প সাজিয়ে রেখেছি বিছানা, আসবে কবে কোন রূপে নেই কো জানা। তব সুখের লাকি মনের মণিকুঠায় আনন্দে নির্ঘুম রাত জাগি,
দিবানিশি বাজিয়ে থাকি বীণা। পরের নিবেদন আমার, ইনিও দুর্নিবার সাহিত্য পরিষদের পরিচালনায় রয়েছেন কবি শিল্পী পোদ্দারের একখানি কবিতা, অবুঝ প্রেম। তুমি আমার কাব্যপ্রিয় নতুন দিনের সাথী, তোমায় নিয়ে ভাবনা যত সারা দিবস রাতি। হঠাৎ করেই নাড়লে করা দরজা ছিল বন্ধ, দরজা খুলেই হঠাৎ পেলাম তোমার চুলের গন্ধ। গন্ধ শুকে মাতাল হলাম, সারা বিশ্ব একদিকে, তুমি বসে রইলে আমার বুকের ঠিক বাম দিকে। বাম দিকেতে হৃদয় থাকে, কখনো তা লাফায়, দুঃখ দিলে কান্না পেলে বড় বেশি হাঁপায়। যদি কোনো দিন নিভে যায় বাতি, থেমে যায় পৃথিবীর কোলাহল, শুধু স্বীকার করে নিও আমিও ছিলাম, দুজনেই পান করেছি হলাহল। আমার প্রেমে কোনো খাত নেই যেন, দূর থেকে ভালোবাসা বিলাবো, ডানা ভাঙা পাখি স্বাদ জাগে উড়ি, কেমনে বাধাগুলো সব ডিঙাবো। তবু বেঁধেছি মনের রাজ্যে শুভ্র ভালোবাসার ঘর, অনুরোধ প্রিয় ভুল করেও কোনোদিন করো না পর। খুব সুন্দর এখানে প্রেমের কবিতা। আজকে আমি খুব ক্লান্ত সত্যি, তবুও এখন ক্লান্তি কিছুটা দূর হয়ে গেছে, কিভাবে দূর হয়েছে আমি নিজেও বুঝতে পারছি না। এবার আমি আমার স্বরচিত একখানি কবিতা পাঠ করব, সেই কুড়ির ক্যানভাস থেকে একখানি কবিতা। ভালোবাসার যে জ্বলন্ত উত্তাপ রয়েছে, এই যে কবিতাগুলো পাঠ করলাম এতক্ষণ আমি, তো সেই জ্বলন্ত উত্তাপের অনুভূতিকে ঘিরেই এবার আমার কবিতা, আমার স্বরচিত। ভালোবাসার ফসিল, সঙ্গে একটা গান করারও চেষ্টা করব। শিমলি দিদিভাই আমার কাছে রিকোয়েস্ট রেখেছিলেন যে এখানে গান করব, কিন্তু দিদিভাই সেভাবে আমি প্রস্তুত নিতে পারিনি, তো একটু প্রস্তুত হলে ভালো হয়। তবুও আমি আপনার কথা ফেলবো না, আমি করব। তো এই সঙ্গে এই কবিতার সঙ্গে একখানি গান করব। এই কবিতা বলতে পারেন আপনারা একখানি অনুকবিতা, তো এই অনুকবিতার সঙ্গে আমি একখানি গান করব। কবিতা ভালোবাসার ফসিল। কারো কি আছে জানা ভালোবাসার ফসিলের কথা? আমার কাছে শোনো এবার ব্যাখ্যা। উড়ে গেল পাখি, রয়ে গেল মনপিঞ্জর, ভালোবাসা এখন ভগ্নস্তূপ খণ্ডর, মুছে যাওয়া স্মৃতি ফসিল সমকাতর। নিরাশার ভাষায় তুমি কবিতায়, আলোর খুঁজে আধার কাদায়। নিঠুর ভালোবাসা কেন এত জ্বালায়? মনিহার আমায় নাহি সাজে,
যে এমনি হারামায় নাহি সাজে। কণ্ঠ যে রোদ করে সুর তো নাহি সরে, কণ্ঠ যে রোদ করে সুর তো নাহি সরে, ওই দিকেতে মন পড়ে রয় মন লাগে না কাজে। এমনি হারামায় নাহি সাজে। তাই তো বসে আছি এহার তোমায় পরাই যদি, তবে আমি বাঁচি। তাই তো বসে আছি ফুলো মালার ডোরে বরিয়ালো মোরে, ফুলো মালার ডোরে বরিয়ালো মোরে, তোমার কাছে দেখাইনি মুখ মণিমালার লাজে। এমনি হারামায় নাহি সাজে। এরে পড়তে গেলে লাগে এরে ছিঁড়তে গেলে বাজে। এমনি হারামায় নাহি সাজে। জানি না ভালো হবে না জানি, কারণ সেভাবে কোনো একবারও প্র্যাকটিস করতে পারিনি, তবুও চেষ্টা করলাম। জানি ভুল ত্রুটি আমার আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে ভালোবাসায় আপন করে নেবেন। তো পরের নিবেদনে চলে যাচ্ছি আমি। আমার স্বরচিত আরেকখানি কবিতা, স্বপ্নের পাড়ি, কলমে আমি সুমিতা। পাহাড়িয়া মেঘ উড়ে চলে বাঁধন ছাড়া অনুভবে, চিত্ত তার আকলি উঠে পাহাড়ের মত্ত উন্মাদে। বজ্র ভয়ে ভনিতার বেশে পাহাড়িয়া মেঘ জোছনায় খেলে। কোথা হতে কোথা যায় সময়ের কাঠগড়ায় কোন রাজ্যে হাসে। নিঠুর পাহাড়ের পলকে পলকে ভোলের নোনা জলে ভাসে। রঙিন আকাশের রঙিন মেঘে পাহাড় দিতে চায় পাড়ি, আসলে বৃথা ফেলে যেতে হবে সব কিছু ছাড়ি। পরের কবিতা, প্রহসন, কলমে আমি সুমিতা। কথায় আছে শকুনের অভিশাপে না মরে গরুর, কিন্তু সে যদি না হয় গরুর। বন্ধু যদি আপন হয়ে ছুরি মারো বরাবর, দুঃখের নদী হবে না যেন সুখের নদী হবে না যেন দুঃখের বালিচর। বন্ধু তুমি হাসাও রাগাও দুঃখ কমাও, কিন্তু তুমি যদি বন্ধু বেশি প্রতারণা পাও। কথায় আছে সহানুভূতিতে এগিয়ে আসে বেস্ট ফ্রেন্ড, কিন্তু ছলনার বেশে সে যদি হয় নেকব্যান্ড।
মির্জাফরের ইতিহাস ফিরে এলে বিশ্বাস হটবে দানব বেশে পণ্যের ছলে, ন্যায়ের রক্ষকের বেশে ভক্ষকের কালিমা, শব্দ দূষণের পূর্ণ গ্রাসে আজ নীলিমা। জেনে রেখো অদৃষ্ট আসছে ধেয়ে, রাজসভায় ক্ষুদ্রমতির বিকাশে আধার বর্ষণে। তো চলে যাই এবার আমি আরেক আমাদের শিমলি দিদিভাইয়ের কবিতা এখানে পাঠ করতে। দিদিভাই এই কবিতাখানি হয়তো আমার মনে আছে পুজোর ঠিক আগে, নইলে আগেই হয়তো না পরে, এরকম টাইমে কবিতাখানি পোস্ট দিয়েছিলেন, আমি দেখতে পেয়েছিলাম, পাঠ করেছিলাম, তো বেশ ভালো লেগেছিল তখন আমার। তো সেই কবিতা আমি এবার পাঠ করতে চলেছি। কবিতা রাধিকা, কলমে শিমলি চৌধুরী। অভিশপ্ত জীবনের পরিসমাপ্তি শেষে অতঃপর আমার ঘর জুড়ে আলোর বন্যা, হেমন্তের বাতাসে ভেসে বেড়ানো শিউলির ঘ্রাণ আমার মনে দোলা দিয়ে ফিসফিসিয়ে বলে, কি আনন্দ না রে তোর কোলজোড়ে কোজাগরি যে। ভাবনার অন্তর্জালে ক্ষণে ক্ষণে হেসে উঠি তোর সাথে অনর্গল কথা বলতে বলতে, আদুল মাখা ঠোঁটে কখনো হেসে উঠিস, কখনো বা ঠোঁট বাঁকাস কান্নার আদলে। আমি তোর মা নই রে, বরং তুই আমার মা। নতুন করে নতুন রূপে সৃষ্টি করলি আমায়, নারী জন্মকে সার্থক করলি আমায় মা বানিয়ে। দেখ আবারও স্বপ্ন বুনছি একটু একটু করে, তোকে নিয়ে স্বপ্ন বুনছি প্রতিদিন প্রতি মুহূর্তে। হঠাৎ আনমনায় খুশির মাঝেও কপালের ভাঁজে একটা চিন্তা ভেসে ওঠে দিন রাত অবিরত। তোকে মানুষ করতে পারবো তো আমার একার চেষ্টায়? সম্মানের সাথে বাঁচাতে পারবো তো আত্মসম্মান প্রতিষ্ঠায়? সংগ্রামটা কিন্তু এবার অন্যরকম। এই কবিতাখানি আমার ভালো লেগেছিল এই কারণেই, কেননা এই কবিতায় একটি মেয়ের সকল আবেগ জড়ানো, আবেগ মিশ্রিত হয়ে আছে। একটি মেয়ে কখনো স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে, কখনো বা তার মধ্যে চিন্তা কাজ করে, কখনো বা আত্মসম্মান প্রতিষ্ঠার জন্য নিজে প্রশ্নবোধক হয়ে দাঁড়ায়। তো এ সকল আবেগ এ কবিতার মধ্যে আছে। তো যেহেতু আমিও একটা মেয়ে, তো এবার এর জন্য আমি দিদিভাইয়ের কবিতাখানি পাঠ করেছি। তো এই কবিতাখানি পাঠ করে আমারও রচিত একখানি কবিতা নয়, অনুগল্পের কথা মনে হয়ে গেল। আমিও ঠিক গত বছর পুজোর প্রাক মুহূর্তে এই অনুগল্পটি রচনা করেছিলাম। অ্যাকচুয়ালি আমার একটা মেসেজ ছিল সেই অনুগল্পের মধ্যে, যে আমাদের যারা অভাবী পরিবার রয়েছে সেই পরিবারে মেয়েদের শিক্ষিত করতে যেন আমরা এগিয়ে আসি, বা ওদের মধ্যে শিক্ষার প্রতি প্রজ্বলিত করতে আমরা একটু সাহায্যের হাত বাড়াই। তো এবার একটু অন্য স্বাদের এবার আমার স্বরচিত একখানি অনুগল্প পাঠ করতে চলেছি আমি। কোড়া পাখি। আগমনী মানেই মা দুর্গা, আর দুর্গাপুজো মানেই লম্বা ছুটি। তাই নিরুও এমনই এক পূজার প্রাক মুহূর্তে ভাবছিল কবে আগমনীর আরাধনায় বাড়ি যাবে। কোড়া পাখির মতো মন চাইছিল গায়ের জল, জঙ্গল কুমোরপাড়া চষে বেড়াতে, হাতে হাওয়াই মিঠাই, গায়ে হলুদ জামা, আর মাথায় লাল ফিতে বেঁধে। সে যে কুমোরপাড়ার হাজারিকা কাকার মেয়ে। বছরেক আগে
পিতৃহারা হয়ে ওর ছোট দুই ভাইয়ের মুখপানে তাকিয়ে তাকে আসতে হয় সেই গায়েরই এক সম্ভ্রান্ত পরিবারের পরিচারিকা হয়ে। কিন্তু এককালের সেই প্রত্যন্ত গায়ের স্কুলের ছিল এক মেধাবী ছাত্রী। পিতার মৃত্যুর পর জীবনে দুর্দশা নেমে এলো। সংসারের চাপে পড়ে তার পড়াশোনার অভিপ্রায়কে ত্যাগ স্বীকার করতে হয়। বড় ধৈর্য সহকারে সব সহ্য করেছিল সেই 14 বছরের কিশোরী। এই বছর আশ্বিনের স্নিগ্ধ রোদে কাশফুলের দোলনিতে নিরু পুরনো স্মৃতি মনের মধ্যে উজ্জ্বল করে হাঁসফাঁস করে রাতে ঘুমানোর চেষ্টা করে। একদিন গভীর রাতে নিরু মা মা বলে চিৎকার করে জেগে উঠল। কিন্তু হায় দুর্ভাগ্য, সেই আর্তনাদ শোনার মতো কেউ ছিল না সেখানে। নিদারুণ কষ্টের দিন কাটছিল তার। বাড়ির সমস্ত কাজ করার পরও তাকে নানান গঞ্জনা শুনতে হতো। পিতৃপক্ষ ক্ষান্ত হয়ে এবার দেবী পক্ষের শুরু। বর্ষণ শেষে মাটির সোদা গন্ধ চারদিক মাটিয়ে তুলেছিল। এই যে শরৎ শিউলির আগমন, কাল রাত পোহালেই যে মহালয়া। দেবীর প্রভাতী আগমনের গান নিরুর গায়ে কাঁটা দিচ্ছিল, কেননা ছেলেবেলা থেকেই এই শুভারম্ভে তার যে মন প্রাণ জুড়ায়। সেদিন হঠাৎ নিরু যখন মধ্যাহ্নকর্মে রত, তখন সে বৈঠকখানার দরজা থেকে টিং টিং বেল শব্দ শুনতে পেল। নিরু দরজা খুলে দেখতে পেল তার মা দোরগোড়ায় দাঁড়ানো। সে ফেল ফেল চোখে তাকিয়ে থাকলো তার মায়ের দিকে। চোখে মুখে এক রাস অবিশ্বাস। মুহূর্তের মধ্যেই উতলে উঠল তার হৃদয়, কান্নায় জড়িয়ে ধরল মাকে। মা যে তাকে বড্ড ভালোবাসেন, তাই সকল দরিদ্র তাকে উপেক্ষা করে তিনি তাকে ফিরিয়ে নিতে এসেছেন। নিরুর আগমনী মায়ের কাছে কামনা যে ছিল অন্তরেই। নিরুর মা বললেন, চল মা, বাড়ি চল। মায়ের চোখও যে ছল ছল। তিনি বললেন, হাই স্কুলের পণ্ডিত মশাই তোর শিক্ষার সকল দায়িত্ব নিয়েছেন, আর চিন্তা নেই মা, এবার বাড়ি চল। ধন্যবাদ। আমার সকলের কাছে এটাই অনুরোধ, আমরা যেন অভাবী পরিবারের সকল মেয়েদের, কিশোরীদের শিক্ষিতা করতে একটু সাহায্যের হাত বাড়াই, এটুকুই। দশটা বেজে চলে আসলো, সকলের খাওয়া দাওয়ার সময় আমি আর বেশিক্ষণ নেব না। এবার ঠিক শেষের নিবেদনে আমি চলে এসেছি। আমি নিজেও ক্লান্ত আজ, তবুও শিমলি দিদিভাইয়ের কথায় আমি আজকে ভীষণ ব্যস্ততায় গেছে। আমি তো জানি না কিভাবে কি পাঠ করলাম, আপনাদের কতটুকু মনোরঞ্জিত করতে পারলাম। আমি তবু যতটুকু হয় করেছি। এবার আমার একেবারেই শেষের নিবেদন। সব কিছুই তো হয়েছে, তাই না? কবি প্রণাম, তারপর আন্তর্জাতিক মাতৃভাষাকে নিয়ে, তারপর ভালোবাসা। তো যেহেতু বসন্ত চলে এসেছে, ঋতুরাজ বসন্ত, এবং ফাল্গুন মাসের আনাগুনা হয়ে গেল, তবে এখন বসন্তের কবিতা না হলে কীরকম হয় বলুন, সে অপূর্ণই থেকে যায় অনুষ্ঠানটি। তো একখানি ছোট কবিতা আমি পাঠ করতে চলেছি আমার শেষের নিবেদনে। দুর্নিবার সাহিত্য পরিষদের পরিচালনায় রয়েছেন উনি, কবি বদরুল ইসলামের একখানি কবিতা, বসন্ত উদযাপন।
বসন্ত এসেছে দুয়ারে আজ পহেলা ফাগুন, শিমুল শাখায় ফুটেছে ফুল, মনের ভেতরে তাই রং ধরেছে, লেগেছে আগুন। বাসন্তী রং শাড়ি পরে লালনা চলেছে প্রিয় মিলনের অভিসারে, কি যে রূপ তার সৌন্দর্য সুধায়, আকুলতা জড়ানো সাত নরী কনক কণ্ঠহারে। একাকার হয়েছে জীবন ও যৌবনের উচ্ছ্বাস, মলয় পবনে উড়ে তার শাড়ির আঁচল, এলোকেশ ধরেছে মেঘ রং হাসি মধুময়, ভ্রমরের গুঞ্জনে বিহ্বল বসন্ত মেলেছে কোল। ফাগুনের প্রথম বেলা উদযাপনে আজ উড়ু উড়ু মন উচাটন, সজ্জিতা প্রকৃতিপ্রিয়া নদী ও নারী যেন মিলেমিশে এক হয়ে গেছে উপমায় আবরণ। এই কবিতায় কবি মনের মাধুরী মিশিয়ে ফাগুনকে খুব সুন্দর প্রকৃতির তালে তালে বর্ণনা করেছেন, সঙ্গে বসন্তকেও। খুব ভালো লাগলো আমার। তো জানি না আমি কিভাবে কি করলাম, তো সবশেষে আমি এটাই বলবো, এই প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন উন্নতি কামনা করে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে এখানে আমন্ত্রণ দিয়ে নিয়ে আসার জন্য, তথা অনলাইন অঙ্গনকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। কেননা এই অনলাইন অঙ্গন আমাদের সাহিত্য চর্চার এক বিরাট বিস্তর পটভূমি করে দিয়েছে। তাছাড়া এই বিস্তর পটভূমিতে সাহিত্য চর্চা হয় সত্যি, কিন্তু আমাদের যেন সেই সম্মাননায় লোভ না থাকে, এটাই আমার সকলের কাছে প্রত্যাশা। সম্মাননা পাওয়া কিন্তু আমাদের মুখ্য উদ্দেশ্য নয়। উদ্দেশ্য বাংলা ভাষাকে আমরা যেভাবে চর্চা করে চলেছি, বাংলা ভাষাকে সার্থক করে তোলা সঠিক শুদ্ধ চর্চার মাধ্যমে। আজকাল পাশ্চাত্য সাহিত্যের বড়াইয়ের দাপটে আমাদের নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা তলিয়ে যাচ্ছে, সেটাকে হতে না দেওয়া, শক্ত হাতে আমাদের মাতৃভাষাকে ধরে রাখা এবং এভাবেই মাতৃভাষাকে সম্মান করা, এবং এই মাতৃভাষাকে কেন্দ্র করে কোনো রাজনীতি যেন না হয়, এটাই আমার সকলের কাছে করজোড়ে বিনম্র অনুরোধ। খুব ভালো লাগলো, খুব সুন্দর একখানি সন্ধ্যা আমি কাটালাম। আমি যখন এই লাইভে এসেছিলাম খুব ক্লান্ত হয়ে বসেছিলাম, কিন্তু কিভাবে আমার ক্লান্তি দূর হয়ে গেল আমি নিজেও বুঝতে পারিনি। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে সময় কাটাতে পেরে, তাই আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আবারও, ধন্যবাদ। শুভরাত্রি। দুর্নিবার সাহিত্য পরিষদ।